গরিব ছেলেটি শীত আর ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। ধনী মেয়েটি বলল, যা বলবো তাই করতে হবে, আগে যা হয়েছে তা কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এটি মুম্বালিয়ের এক সত্য কাহিনী। কনকনে ঠান্ডা হাওয়া হাড় পর্যন্ত পৌঁছে যেত। সমুদ্র থেকে উঠে আসা আর্দ্রতা শীতে আরও তীব্রতা তৈরি করছিল। রাস্তার ধারে ঝকঝকে আলো, ছুটন্ত গাড়ি আর হাসিখুশি মানুষ, সবকিছুই সেখানে ছিল। শুধু ছিল না মানবতা। ফুটপাতের এক ধারে একটি ভাঙা প্লাস্টিক শীট আর কিছু কাগজের কার্টুনের ওপর ভরসা করে জীবন কাটাচ্ছিল রোহান। বয়স বড়জোর ২৫ বছর, কিন্তু মুখে ৫০ বছরের ক্লান্তি। শরীরে একটা পুরনো জায়গায় জায়গায় ছেঁড়া শার্ট ছিল, যার অর্ধেক বোতাম ছিঁড়ে গিয়েছিল। ওপরে একটা পাতলা জ্যাকেট, যা শীত আটকানোর মতো অবস্থায় আর ছিল না। পায়ে জরাজীর্ণ চটি, যার তলা প্রায় শেষ হয়ে গিয়েছিল। প্রতি কদমে ঠান্ডা মাটি সূচের মতো বিঁধত আর সরাসরি স্নায়ুতে পৌঁছে যেত। পেট গত ২ দিন ধরে খালি ছিল। ক্ষুধা এমন যে পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছিল, আর শীত এমন যে দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছিল, কিন্তু কোনো আওয়াজ বাইরে আসছিল না। যেন শরীর কান্নার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। কাছেই মেরিন ড্রাইভের ঝলমলে রাস্তা ছিল। রাতের বেলাতেও সেখানে জীবন থেমে থাকে না। মানুষ দামি কোট আর জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছিল। বাচ্চারা হাতে আইসক্রিম নিয়ে হাসছিল। দম্পতিরা সেলফি তুলছিল, আর সেই সবের মাঝে রোহান এমন এক ছায়ার মতো বসেছিল যাকে কেউ দেখতেই চাইছিল না। কেউ দ্রুত পায়ে পাশ পাতিয়ে বেরিয়ে যেত, কেউ নজর সরিয়ে নিত, কেউ ওকে দেখে এমন মুখভঙ্গি করত যেন ও মানুষ নয়, কোনো আবর্জনা। মাঝে মাঝে রোহান কাঁপা কাঁপা হাতে পথচারীদের দিকে হাত বাড়িয়ে দিত, আশা করত হয়তো কেউ ২টো রুটির টাকা দেবে। কিন্তু বেশিরভাগ মানুষ ওর দিকে তাকিয়েও দেখত না। কিছুক্ষণ পর ২জন সিকিউরিটি গার্ড আসলো। এখানে বসবি না, বদনাম হয়। রোহান কিছুই বলল না, শুধু চুপচাপ মাথা নিচু করে নিল। উত্তর দেওয়ার শক্তিও তো পেট থেকেই আসে। রোহান গ্রাম থেকে শহরে চাকরির সন্ধানে এসেছিল। গ্রামে মা অসুস্থ ছিলেন, ওষুধের টাকা ছিল না, ওপরের ঋণের বোঝা। ওর মনে হতো শহর পরিশ্রমের দাম দেয়, কিন্তু শহর ওকে দিল শুধু শীত, ক্ষুধা আর অপমান। যেদিন ওর শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল, সেদিন থেকেই ও ফুটপাতে চলে আসলো। প্রথম দিন নিজেকে বুঝিয়েছিল শুধু একটা রাত, কাল কিছু না কিছু হয়ে যাবে। দ্বিতীয় দিনও তাই ভেবেছিল, তৃতীয় দিনও, আর এখন এটা ছিল তৃতীয় রাত। কিন্তু কাল শব্দটা এখন ওর কাছে মিথ্যে মনে হতে লাগল। সেই রাতে শীত একটু বেশিই ছিল। হাওয়া যেন প্রতিশোধের নেশায় বইছিল। রোহানের চোখ বুজে আসছিল, কিন্তু ঘুম আসছিল না। ক্ষুধা ওকে বারবার জাগিয়ে দিচ্ছিল। কখনো মায়ের মুখ সামনে চলে আসত, কখনো গ্রামের মাটির গন্ধ মনে পড়ত, আর কখনো নিজেকে প্রশ্ন করত, এটাই কি হওয়ার ছিল ওর সাথে। তখনই রাস্তার ধারে একটি দামি সাদা গাড়ি এসে থামল। টায়ারের আওয়াজ শুনে রোহান মাথা তুলল। ড্রাইভার নামল, এদিক ওদিক তাকাল, যেন কোনো নোংরা জিনিস থেকে নিজেকে বাঁচাচ্ছে। তারপর পেছনের দরজা খুলল। গাড়ি থেকে এক মেয়ে নামল। লম্বা দামি কোট, চকচকে জুতো, খোলা চুল, যা ঠান্ডা হাওয়াতেও পরিপাটিভাবে উঠছিল। মুখে এক অদ্ভুত শীতলতা, যেন পৃথিবীর সাথে কোনো লেনদেন নেই। ওর নাম ছিল কাব্য। ও কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, হয়তো ফোনে কারো সাথে কথা বলছিল। রোহান ভাবল এও চলে যাবে, কিন্তু তখনই কাব্যের নজর ওর ওপর পড়ল। প্রথমে ও পাত্তা দেয়নি, তারপর দেখল শীতে কাঁপতে থাকা শরীর আর নীল হয়ে যাওয়া ঠোঁট। ওর পা থেমে গেল। এই ছেলে! কাব্যের গলা ছিল নিরুত্তাপ। রোহান ভয়ে ভয়ে মাথা তুলে দেখতে লাগল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে অন্য কোনো জগতের মনে হচ্ছিল, যেখানে ক্ষুধা, শীত আর অপমানের মতো জিনিস বোধহয় নেই। এখানে কি করছ? রোহানের ঠোঁট কাঁপছিল। কিছু না, শুধু শীত খুব বেশি। ঘর নেই? এই প্রশ্নে রোহানের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যাতে বেদনাও ছিল আর অসহায়ত্ব। ঘর আছে, কিন্তু অনেক দূরে। কাব্য ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ছেঁড়া কাপড়, শূন্য চোখ, আর সেই মুখ যাতে বয়সের চেয়ে বেশি ক্লান্তি ছিল। ও এক মুহূর্ত ভাবল, তারপর বলল, যদি আমি তোমাকে সাহায্য করি, তবে করবে? রোহানের চোখে আশার একটা ছোট্ট চিলতে আলো জ্বলে উঠল। হ্যাঁ, শুধু খাবার পাওয়া গেলেই হবে। কাব্যের সুর কঠোর হয়ে গেল। কিন্তু আমার একটা শর্ত থাকবে, যা বলবো তাই করতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। রোহান চুপ হয়ে গেল। মায়ের মুখ চোখের সামনে ভেসে আসল। ঠান্ডা মাটির দিকে তাকালো,
তারপর কাব্যের দিকে। ঠিক আছে, ও ধীর গলায় বলল, আমি মানব। কাব্য ড্রাইভারের দিকে তাকালো। একে তোলো। যখন রোহান গাড়িতে বসল তখন প্রথমবার অনুভব করল ওম বা উম কেমন হয়। হিটারের হাওয়া যখন ওর জমে যাওয়া হাতগুলোকে ছুল, ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। গাড়ি চলতে শুরু করল। রোহান জানত না এটা সাহায্য নাকি এক নতুন বন্দিদশার শুরু। রোহানের চোখ খুলল তখন ও বুঝতেই পারছিল না ও কোথায় আছে। ঘরে হালকা হলুদ আলো ছিল, এমন একটা ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু সেটা ফুটপাতের মতো শীত ছিল না। এটা ছিল আরামের শীতলতা। ও যে বিছানায় শুয়েছিল তা নরম, পরিষ্কার আর সুগন্ধি ছিল। কিছু সেকেন্ডও ছাদের দিকে তাকিয়ে রইল, যেন ভয় পাচ্ছিল যে বেশি নড়াচড়া করলে সব স্বপ্ন ভেঙে যাবে। তারপর হঠাৎ গতরাতের কথা মনে পড়ে গেল। মেরিন ড্রাইভ, শীত, ক্ষুধা আর কাব্যের সেই আওয়াজ। যা বলবো তাই করতে হবে। ও ঝটকা দিয়ে উঠে বসল। ঘরের দরজা বন্ধ ছিল। কাছেই একটি চেয়ারে নতুন জামাকাপড় রাখা ছিল, সোয়েটশার্ট, জিন্স আর জুতো। রোহান কাপড়গুলো ছুঁয়ে দেখল, যেন নিশ্চিত হতে চাইছিল এগুলো সত্যিই আছে। এমন কাপড়ও কখনো পরেনি। ওর ক্ষুধা পেয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি ভয়। এই জায়গাটি যতটা আরামদায়ক ছিল ততটাই অচেনা। কিছুক্ষণ পর দরজা খুলল। এক প্রৌঢ়া মহিলা ভেতরে আসলেন। সাধারণ শাড়ি, শান্ত মুখ। উঠে গেছ? তিনি স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলেন। ম্যাডাম ডাকছেন, আগেই কাপড়গুলো পরে নাও। রোহান চুপচাপ মাথা নাড়ল। কাপড় পরার সময় ওর সেই পুরনো ছেঁড়া কাপড়গুলোর কথা মনে পড়ে গেল। হয়তো সেগুলো এখন কোনো আবর্জনার স্তূপে পড়ে থাকবে, যেন ওর পুরনো জীবনের একটা অংশ ওখানেই ফেলে এসেছে। ও বাইরে বেরোল তো সামনে মস্ত বড় ড্রয়িং রুম। চকচকে সোফা, কাঁচের টেবিল, দেয়ালে দামি পেইন্টিং, সবকিছু এতটাই আলাদা যে রোহান নিজেকে সেখানে মানিয়ে নিতে পারছিল না। কাব্য সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছিল। ও রোহানের দিকে তাকালো, তারপর আবার স্ক্রিনে নজর দিল। বসো, ও বলল। রোহান সামনের চেয়ারে বসে পড়ল। ওর হাতগুলো কোলের ওপর জড়ো করা ছিল। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর কাব্য ল্যাপটপ বন্ধ করল। সবচেয়ে আগে পরিষ্কারভাবে বুঝে নাও। ওর গলা শীতল ছিল। আমি তোমাকে দয়া করে তুলে আনিনি। আমি সাহায্য করি, কিন্তু আমার নিজস্ব পদ্ধতিতে। রোহান ধীরে বলল, জি। তুমি এখানে থাকবে, খাবার পাবে, কাপড় পাবে। বদলে তোমাকে আমার কথা মানতে হবে, কোনো তর্ক ছাড়া। রোহান মাথা নিচু করে নিল। যা বলবেন তাই করব। কাব্য ওকে গভীরভাবে দেখল, যেন ওর শব্দগুলো মেপে নিচ্ছে। এখন নাস্তা করে নাও, তারপর আমি বলবো তোমাকে কি করতে হবে। ডাইনিং টেবিলে গরম খাবার রাখা ছিল, রুটি, সবজি, ডাল আর দুধ। রোহানের হাত কাঁপছিল। ও প্রথম গ্রাস মুখে নিল তো চোখ ভরে আসল। এতদিন পর পেট ভরার মতো খাবার। ও মাথা নিচু করে নিল, যাতে কেউ ওর চোখের জল দেখতে না পায়। কাব্য দূর থেকে ওকে দেখছিল। মুখে কোনো ভাব ছিল না, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা নড়াচড়া করছিল, যা ও নিজেও বুঝতে পারছিল না। সেই দিন থেকে রোহানের জীবন শর্তে বাধা পড়ে গেল। সকালে ভোরে ওঠা, ঘরের ছোটখাটো কাজে সাহায্য করা, কখনো ড্রাইভারের সাথে বাজারে যাওয়া, কখনো ফাইল তোলা, কখনো কাব্যের সাথে বাইরে যাওয়া। ও চাকর ছিল না, আবার মালিকও ছিল না। ও প্রতি মুহূর্তে উপকারের নিচে দমে থাকত। কাব্য ওকে প্রায়ই মনে করিয়ে দিত, মনে আছে তুমি কোথা থেকে এসেছ? আর রোহান প্রতিবার চুপ হয়ে যেত। কখনো কখনো যখন কাব্যের বন্ধুরা আসত, ও রোহানকে সামনে ডাকত, দেখো, এটা আমার সোশ্যাল প্রজেক্ট। ও হাসতে হাসতে বলত। মানুষ প্রশংসা করত, কত দয়ালু তুমি। রোহান হাসতে থাকত, কিন্তু ভেতর থেকে ভেঙে যেত। তবুও এই ঘরে ও এমন কিছু পেয়েছিল যা রাস্তায় ছিল না, মিথ্যে নিরাপত্তা আর এগিয়ে যাওয়ার সুযোগ। একদিন ও বাড়ির লাইব্রেরি দেখল, বইয়ে ঠাসা আলমারি। ও একটি বই তুলে নিল আর পড়তে শুরু করল। ওর পড়তে ভালো লাগল, শিখতে ভালো লাগল। এক রাতে কাব্য ওকে বই পড়তে দেখে নিল। এটা কি করছ? রোহান ঘাবড়ে গেল। এমনি। কাব্য বইটা নিল। পড়তে পারো? গ্রামে অল্প স্কুলে গিয়েছিলাম। কিছু সেকেন্ড নীরবতা থাকল। ঠিক আছে, কাব্য বলল, কাল থেকে আমার অফিসে সাথে চলবে, ওখানে কাজ শেখো। এই প্রথমবার কেউ ওকে শুধু উপকারের বোঝা নয়, বরং যোগ্য ভেবেছিল। কাব্যের অফিসের জগৎ রোহানের কাছে একেবারেই নতুন ছিল। বড় বড় কাঁচের দরজা, কম্পিউটার স্ক্রিনে দৌড়ানো পরিসংখ্যান, ফোনে চড়া গলায় মিটিং, সবকিছু ওর কাছে অন্য কোনো গ্রহের মতো লাগত। ও চুপচাপ সব দেখত,
শিখত আর সেটাই করত যা ওকে বলা হতো। অনেকে ওকে ওপর নিচ দেখত। কেউ কেউ উপেক্ষা করত, কেউ এমনভাবে হাসত যেন ওর ওখানে থাকাই উচিত নয়। রোহান সব সহ্য করে নিত। ওর মনে হতো এখান থেকেই ওর জীবন পাল্টাবে। কিছুদিন পর একটি নতুন প্রজেক্ট শুরু হলো শহরের বস্তিগুলোর জন্য। কাগজে সাহায্য, ফাইলে তথ্য। কাব্য রোহানকেও সাথে রাখল। যখন গাড়ি সেই গলিগুলোতে ঢুকল, তখন রোহানের পা যেন ভেতর থেকেই থমকে গেল। সেই একই দুর্গন্ধ, সেই একই স্যাঁতস্যাঁতে ভাব, সেই খালি পায়ে শিশু, ভাঙা ছাদ, জল পড়া দেওয়াল, সব কিছু ওর নিজের অতীত মনে হল। তফাৎ শুধু এতটুকুই যে আজও বাইরে থেকে এসেছিল, ভেতর থেকে নয়। একটি ঝুপড়ির সামনে এক মহিলা বসেছিলেন, কোলে বাচ্চা। বাচ্চাটি ক্ষুধায় কাঁদছিল। রোহানের মন ভেঙে গেল। ওর মনে হল ও যেন নিজেকেই দেখছে, শীত, ক্ষুধা আর অসহায়ত্বে। ও পকেটে হাত দিল। গত কয়েকদিনে পাওয়া অল্প কিছু টাকা ওর কাছে ছিল। না ভেবেই ও মহিলাকে দিয়ে দিল, আর পাশের দোকান থেকে চা আর রুটি কিনে দিল। মহিলার চোখে যে আভা দেখা দিল তা রোহানকে স্তব্ধ করে দিল। এই সাহায্য ছোট ছিল, কিন্তু তা ছিল খাঁটি। পেছনে দাঁড়িয়ে কাব্য সব দেখছিল। গাড়িতে বসতেই ও বলল, এই সব করো না, আমরা এখানে আবেগ দেখাতে আসিনি, কাজ করতে এসেছি। রোহান চুপ থাকল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। প্রথমবার ও ধীর কিন্তু পরিষ্কার গলায় বলল, ম্যাডাম, ও কষ্টে ছিল, আমার ভালো লাগেনি। কাব্যের চোখ কঠোর হয়ে গেল। তোমাকে এই সব করার অধিকার আমি দিইনি, মনে রেখো তুমি এখানে আমার জন্য আছো। প্রথমবার কাব্য রোহানের উপর চিৎকার করল। রোহান কিছু বলল না, কিন্তু সেই রাতে ও অনেকক্ষণ ঘুমাতে পারল না। ওর ভেতরে কিছু একটা পাল্টাচ্ছিল। ও অনুভব করছিল যে শুধু পেট ভরে যাওয়াই জীবন নয়। পরদিন সকালে কাব্য ওকে ডাকল। আওয়াজ কিছুটা শান্ত ছিল, কিন্তু সুর সেই একই। দেখো রোহান, পৃথিবী এবেগ দিয়ে চলে না, যদি চলত তবে তুমি রাস্তায় থাকতে না। রোহান ধীরে উত্তর দিল, হয়তো, কিন্তু যদি এবেগ না থাকে তবে আমরা মানুষও থাকি না। কাব্য কিছু মুহূর্ত চুপ ছিল। ও কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বের হল না। যাও, নিজের কাজ করো, ও অবশেষে বলল। রোহান বাইরে বেরিয়ে গেল, কিন্তু ঘরে কাব্য একাই বসে রইল। প্রথমবার কেউ ওর চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানাল। ওর রাগও হচ্ছিল, আবার এক অদ্ভুত অস্থিরতাও। দিন কাটতে লাগল। রোহান অফিসে কাজ শিখতে থাকল, কম্পিউটার চালানো, ফাইল সামলানো। রাতে সবাই শুয়ে পড়লে ও বই নিয়ে বসে পড়ত। ধীরে ধীরে কিছু কর্মচারী ওকে নাম ধরে ডাকতে শুরু করল। এই ছোট ছোট বিষয়গুলো ওকে ভেতর থেকে শক্তিশালী করছিল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় প্রবল বৃষ্টি শুরু হল। রাস্তায় হুড়োহুড়ি পড়ে গেল। হঠাৎ সামনে একটি বাইক পিছলে গেল, আর কাব্যের গাড়ির সামনে এসে পড়ল। ড্রাইভার ব্রেক মারল, গাড়ি টলমল করে উঠল। সেই মুহূর্তেই সামনে থেকে একটি ট্রাক চলে আসলো। সবকিছু সেকেন্ডের মধ্যে হল। রোহান কিছু না ভেবেই কাব্যের হাত ধরল আর ওকে টেনে সিটের নিচে ঝুঁকিয়ে দিল। ট্রাকটি বিকট শব্দে পাশ দিয়ে বেরিয়ে গেল। কাঁচ ভেঙে গেল, গাড়ি থেমে গেল, নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর কাব্যের নিঃশ্বাস দ্রুত বইছিল। ওর মুখ সাদা হয়ে গিয়েছিল। ও রোহানের দিকে তাকালো। ও কাঁপছিল, কিন্তু ওর চোখে ভয়ের চেয়ে চিন্তা বেশি ছিল। আপনি ঠিক আছেন? রোহান জিজ্ঞেস করল। কাব্য মাথা নাড়ল। ওর গলা প্রথমবার কাঁপল। হ্যাঁ। সেই রাতে কাব্য অনেকক্ষণ ঘুমাতে পারল না। বারবার সেই মুহূর্তটি চোখের সামনে আসতে থাকল। যদি রোহান না থাকত? প্রথমবার ও অনুভব করল যে এই ছেলেটি শুধু কোনো উপকার নয়, একজন মানুষ যে ওর জন্য রুখে দাঁড়াতে পারে। পরের দিন বাড়িতে এক অন্যরকম ব্যস্ততা ছিল। কাব্যের বাবার বিজনেস পার্টনাররা আসার কথা ছিল। মস্ত বড় হল সাজানো হয়েছিল। আলো, সঙ্গীত আর দামি পোশাকের জ্যাল্লা সব দিকে ছিল। কাব্য রোহানকে ডাকল আর বলল, আজ ঠিকভাবে থেকো, বেশি কথা বলার দরকার নেই। রোহান মাথা নাড়ল। ও বুঝতে পেরেছিল যে আজ ওর জায়গা আবার সেখানেই হতে চলেছে, পেছনে, চুপচাপ আর ছোট। সন্ধে হতেই অতিথিরা আসতে লাগল। হাসি, গল্প আর মদের গন্ধ বাতাসে মিশে গেল। মানুষ কাব্যের প্রশংসা করছিল, ওর বুদ্ধিমত্তা, ওর প্রজেক্ট, ওর দয়া। রোহান এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। তখনই কেউ কাব্যকে জিজ্ঞেস করল, এই ছেলেটিকে? কাব্য হালকা হেসে বলল, আরে, এ আমার লোক, বাড়ির কাজ আর অফিসে সাহায্য করে। হলঘরে হালকা হাসির রোল উঠল। সেই মুহূর্তে রোহানের মনে হল যেন কেউ ওর বুকে পাথর চাপা দিয়ে দিল। সেই একই শব্দ, সেই একই দৃষ্টি। তফাৎ শুধু এতটুকুই যে আজও পরিষ্কার পোশাকে ছিল।
ভেতর থেকে ও আবার সেই ফুটপাতের ছেলেটি হয়ে গেল। ও কিছু বলল না, চুপচাপ বাইরে চলে গেল। রাত গভীর হয়েছিল। রোহান নিজের ঘরে গেল। ও একটি ছোট ব্যাগ বের করল। তাতে কিছু জামাকাপড়, একটি বই আর মায়ের ছবি রাখল। ঘরের চারদিকে তাকাল। এখানেও খাবার পেয়েছিল, ছাদ পেয়েছিল, কিন্তু সম্মান পায়নি। ও চুপচাপ বাইরে বেরোল। গেটের কাছে পৌঁছতেই পেছন থেকে আওয়াজ আসল, দাঁড়াও! কাব্য দৌড়ে আসল। কোথায় যাচ্ছ? রোহান ওর দিকে তাকাল। ওর চোখে না ছিল রাগ, না ঘৃণা, শুধু ছিল ক্লান্তি। ম্যাডাম, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি কারো হাসির কারণ হয়ে থাকতে পারব না। আমি ওটা মজা করে বলেছিলাম, কাব্য বলল, কিন্তু ওর গলায় বিশ্বাস ছিল না। রোহান শান্ত স্বরে বলল, মজা সেই করতে পারে যার হাতে ক্ষমতা থাকে। যে সহ্য করে তার কাছে ওটাই জীবন হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা বজায় থাকল। সেই কনকনে ঠান্ডা হাওয়া বইছিল যেমনটা প্রথম রাতে ছিল। তফাৎ শুধু এতটুকুই যে আজ রোহান কাঁপছিল না। যদি আমি ক্ষমা চাই? কাব্য ধীরে বলল। রোহান মাথা নাড়ল। ক্ষমা শব্দে নয়, দৃষ্টিতে বোঝা যায়। আর আপনার দৃষ্টিতে আমি আজও নিচেই আছি। ও ঘুরে চলতে শুরু করল। গেট বন্ধ হয়ে গেল। কাব্য ওখানেই দাঁড়িয়ে রইল। প্রথমবার ও অনুভব করল যে ওর কাছে সব কিছু আছে, কিন্তু কোনো কিছুই ওর আপন লাগছে না। ড্রয়িং রুম, আলো, মানুষ সব কিছু আগের মতোই ছিল, কিন্তু ভেতরে এক শূন্যতা ভরে গিয়েছিল। ঘরে গিয়ে ও আয়নায় নিজেকে দেখল। দামি পোশাক, পরিপাটি মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত হার। অন্যদিকে রোহান রাস্তায় হাঁটছিল। পকেট হালকা ছিল, কিন্তু কদম ভারী ছিল না। ও জানত না ভবিষ্যতে কি হবে, শুধু জানত যে এবার ও আর শর্তের ওপর বাঁচবে না। মুম্বাইয়ের সেই একই রাত ছিল, সেই একই শীত, কিন্তু এবার রোহানের ভেতরে এক আগুন জ্বলছিল, আর এই আগুনের সাথেই ওর কাহিনী এক নতুন মোড়ে পৌঁছে গিয়েছিল। পঞ্চম পর্ব, শর্ত থেকে মুক্তি। রোহান সেই রাতে কোনো ফুটপাতে বসার সিদ্ধান্ত নিল না। যে শহর ওকে কখনো শীত আর ক্ষুধার হাতে সঁপে দিয়েছিল, আজ সেই শহরের সামনে ও মাথা নত করার ছিল না। ওর ভেতরে জেগে ওঠা আত্মসম্মান ওকে মাটিতে বসতে দিচ্ছিল না। ও সারা রাত হাঁটতে থাকল, কখনো বাসস্ট্যান্ড, কখনো রেল স্টেশন, কখনো কোনো চায়ের দোকানের বাইরে। পকেটে টাকা ছিল হাতে গোনা, কিন্তু সাহস ছিল আগের চেয়ে অনেক বেশি। সকালের প্রথম আলোর সাথে ও কাজের খোঁজ শুরু করল। যেখানে আগে ও হাত জোড় করে দাঁড়িয়ে থাকত, আজ সরাসরি চোখে চোখ রেখে কথা বলছিল। অনেক জায়গা থেকে মানা করে দেওয়া হলো, কোথাও সন্দেহের চোখে দেখা হলো, কোথাও ওর চেহারাটাই কারণ হয়ে দাঁড়াল, কিন্তু ও হার মানল না। দুপুর পর্যন্ত একটি ছোট কাজ পাওয়া গেল, একটি এনজিওর অফিসে, যেখানে বস্তির বাচ্চাদের পড়ার ব্যবস্থা করা হতো। মাইনে খুব কম ছিল, কিন্তু সম্মান ছিল পুরোপুরি। সেই দিনই রোহান ঠিক করে নিল ও ছোট থাকবে, কিন্তু মাথা নিচু করে বাঁচবে না। দিন কাটতে লাগল, ও বাচ্চাদের পড়াতে লাগল। সেই বাচ্চাদের মধ্যেই ও নিজের শৈশব দেখতে পেত, খালি পা, নোংরা খাতা, কিন্তু চোখে স্বপ্নের জেল্লা। ও ওদের শুধু অক্ষর শেখাত না, ও ওদের নিজের কাহিনী শোনাত, কিভাবে পরিস্থিতি যেমনই হোক, মানুষের দাম পরিস্থিতি ঠিক করে না। ধীরে ধীরে বাচ্চাদের ভরসা বাড়তে লাগল। তারা ওকে স্যার বলে ডাকতে শুরু করল। এই শব্দটি রোহানের কাছে কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। প্রথমবার ওর মনে হল ও কারোর জন্য বোঝা নয়, বরং সাহারা। অন্যদিকে কাব্যের জীবন আগের মতো রইল না। রোহান চলে যাওয়ার পর বাড়িটা বড় আর নিস্তব্ধ মনে হতে লাগল। পার্টি সেই একই ছিল, মানুষগুলোও তাই, কিন্তু প্রতিটি জিনিসে একটা অভাব ছিল। সেই সত্য যা রোহানের সাথে এসেছিল আর ওর সাথেই চলে গিয়েছিল। ওর বারবার সেই মুহূর্তটি মনে পড়ত যখন রোহান ওর প্রাণ বাঁচিয়েছিল, এবং তারপর সেই বাক্যটি যা ও পার্টিতে বলেছিল। ও বুঝতে পারল যে ও সাহায্য করেনি, ও ক্ষমতা দেখিয়েছিল। একদিন কাব্য ওর বাবার সাথে সেই এনজিওর প্রজেক্টে গেল, যেখানে রোহান কাজ করত। দেওয়ালে রংবেরঙের ছবি ছিল, বাচ্চাদের হাসি পুরো পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল, আর সামনে দাঁড়িয়েছিল রোহান। সাধারণ পোশাক, সাদাসিধে মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। কাব্য কিছু মুহূর্তের জন্য থমকে গেল। রোহানও ওকে দেখে নিল। দুজনের দৃষ্টি বিনিময় হল, এবার সমান স্তরে। তুমি এখানে? কাব্যের মুখ দিয়ে বেরোল, হ্যাঁ। রোহান শান্ত স্বরে বলল, এখানেই কাজ করি। কাব্য চারদিকে দেখল, খুশি আছো? রোহান হালকা হাসি দিল, হ্যাঁ, ক্লান্ত হই, কিন্তু ভেঙে পড়িনি।
সেই শব্দগুলো কাব্যের হৃদয়ে গেঁথে গেল। সেই মুহূর্তেই ও ঠিক করে নিল যে এবারও শুধু ক্ষমা নয়, বদলও দেখাবে। ও এনজিওর জন্য প্রাণ খুলে সাহায্য করল, এবার কোনো ক্যামেরা ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া। রোহান ওকে আটকাল না, কিন্তু শর্ত রাখল, সাহায্য করতে হলে মানুষের মতো করুন, মালিকের মতো নয়। কাব্য মাথা নিচু করে নিল। এটি সেই একই নুয়ে পড়া ছিল যা রোহান প্রথম রাতে করেছিল। তফাৎ শুধু এতটুকুই যে তখন ওটা ছিল বাধ্যবাধকতা আর এখন ওটা ছিল উপলব্ধি। সময়ের সাথে দুজনের মধ্যে সম্পর্ক বদলে গেল। না ছিল কোনো উপকার, না কোনো শর্ত, শুধু ছিল কথাবার্তা, সম্মান আর ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাস। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। সমুদ্রের দিক থেকে আসা হাওয়ায় সেই পুরনো শীত ছিল, কিন্তু এখন তা আর বীজ ছিল না। মেরিন ড্রাইভের রাস্তায় আলো জ্বলে উঠেছিল। মানুষ হাঁটছিল, হাসছিল, ছবি তুলছিল। জীবন তার পূর্ণ কোলাহলে চলছিল। রোহান আর কাব্য চুপচাপ সেই জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। এখানেই এক রাতে রোহান শীত আর ক্ষুধায় কাঁপছিল। এখানেই কাব্যের গাড়ি থেমেছিল, আর এখানেই একটি শর্ত দুই জীবনের মোড় বদলে দিয়েছিল। অদ্ভুত, তাই না? কাব্য ধীরে বলল। একই জায়গা, কিন্তু সবকিছু কত বদলে গেল। রোহান রাস্তার দিকে তাকাল। জায়গা একই থাকে, বদলে যায় মানুষ। কিছু মুহূর্ত দুজনেই চুপ ছিল। ঠান্ডা হাওয়া ওদের মুখ ছুঁয়ে যাচ্ছিল। কাব্য প্রথমবার বিনা দ্বিধায় বলল, যদি সেই রাতে আমি না থামতাম? রোহান শান্তিতে উত্তর দিল, তবে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না, কিন্তু এমন হতাম না যেমনটা আজ আছি। কাব্য ওর দিকে তাকাল। সাধারণ পোশাক, ক্লান্ত মুখ, কিন্তু চোখে কাঠিন্য ছিল। সেই কাঠিন্য যা ওকে ভয়ও দেখাত, আবার শেখাতেও। আমি সেই রাতে সাহায্য করিনি, কাব্য বলল। আমি নিজের শক্তি দেখিয়েছিলাম। রোহান মাথা নাড়ল। সাহায্য সেটাই, যাতে সামনের জন ছোট হয়ে না যায়। কাব্যের চোখ নুয়ে গেল। এই নুয়ে পড়াটা লোক দেখানো ছিল না, এটা ছিল স্বীকারোক্তি। প্রথমবারও কাউকে ওপরে বা নিচে না রেখে সমানভাবে দেখেছিল। আমি বদলাতে চাই, ও বলল, কিন্তু এবার কোনো উপকারের মতো নয়। তবে বদলান, রোহান বলল, নিজের জন্য। ওরা দুজনেই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো আবেগঘন সংলাপ নেই, শুধু এক খাঁটি উপলব্ধি। রোহানের এখন আর কোনো গাড়ি, কোনো বাড়ি বা কোনো নামের প্রয়োজন ছিল না। ওর কাছে কাজ ছিল, পরিচয় ছিল, আর সবচেয়ে জরুরি, আত্মসম্মান ছিল। কাব্যের কাছে আজও সবকিছু ছিল, টাকা, ক্ষমতা, পরিচয়। কিন্তু এখন ওর কাছে একটি প্রশ্নও ছিল, ও কি সাহায্যকে ক্ষমতা বানাবে নাকি মানবতা? দুজনে আলাদা আলাদা দিকে চলতে শুরু করল। রোহান ফিরে গেল ওর সেই ছোট ঘরের দিকে, যেখানে পরদিন ওকে বাচ্চাদের পড়াতে হবে। কাব্য গেল ওর বড় গাড়ির দিকে। কিন্তু এবার মনে কোনো কোলাহল ছিল না, শুধু ছিল সত্য। মুম্বাইয়ের রাত আগের মতোই ছিল, ঠান্ডা, দ্রুত আর নির্দয়। কিন্তু রোহান এখন আর কাঁপছিল না, কারণ ও শিখে নিয়েছিল, যদি মানুষ পরিস্থিতির সাথে লড়াই করতে শিখে নেয়, তবে সবচেয়ে বড় ধনসম্পদ টাকা নয়, আত্মসম্মান হয়ে দাঁড়ায়। এই কাহিনী এখানেই শেষ হয় না, কারণ এমন কাহিনী কখনো শেষ হয় না। সেগুলো প্রতিটি সেই মানুষের মধ্যে বেঁচে থাকে যে সাহায্যকে শর্ত বানায় না এবং খালি পেটেও মাথা উঁচু করে রাখা বেছে নেয়। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনি কাব্য হতেন, তবে কি সাহায্যকে ক্ষমতা বানাতেন নাকি মানবতা? আর যদি আপনি রোহান হতেন, তবে কি ক্ষুধার কাছে আত্মসম্মান ছেড়ে দিতেন নাকি খালি পেটেও নিজেকে বাঁচাতেন? কারণ প্রতিটি কাহিনী শুধু কাহিনী নয়, কখনো কখনো তা আয়নাও হয়। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনি এই ভিডিওটি কোন শহর থেকে দেখছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এমন আবেগঘন আর সত্য কাহিনী আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। ততক্ষণের জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কাহিনীতে। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান।